ওয়েলকাম টু ইউর ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস এলপি এবং টেকনিশিয়ানে আসা বিগত বছরের ফিজিক্স বা ভৌতবিজ্ঞানের কোশ্চেন। এটা কোশ্চেন নাম্বার 1। প্রথম কোশ্চেন বলছে, চাঁদে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর 1/6 গুণ হয়। পৃথিবীতে একজন নভোচারীর ওজন 90 কেজি হলে চাঁদে তার ওজন কত হবে? পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এইখানে আমরা পৃথিবী রাখি আর এই পাশে চাঁদ রাখি, ঠিক আছে। পৃথিবীতে কোনো বস্তুর ওজন 6 গুণ হলে চাঁদে সেটা 1 গুণ হয়ে যাবে। পৃথিবীতে ওর মান বলেছে 90 কেজি, তো এটা 15 গুণ, তো চাঁদেও এটা 15 গুণ হয়ে যাবে, অর্থাৎ 15 কেজি। অপশান আছে নিউটনে, তো আমরা নিউটনে কনভার্ট করব। ওয়েট ইকুয়ালস টু মাস মাল্টিপ্লাই জি। মাস কত? 15, জি এর মান 10, অর্থাৎ 150 নিউটন। অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, আপনি যদি একটি দর্পণের দিকে তাকান এবং দেখতে পান যে প্রতিফলিত প্রতিবিম্বটি আপনার প্রতিচ্ছবি আপনার থেকে ছোট, তাহলে দর্পণের ধরনটি হলো। তো আমরা 3টে দর্পণ বৈশিষ্ট্য আগে জেনে নিই, তারপরে অ্যান্সার করব। প্রথমে আসে সমতল দর্পণ। সমতল দর্পণের যে প্রতিবিম্ব সেটা না ছোট না বড়, সমান আকারে তৈরি করে, অর্থাৎ ভি যেটা প্রতিবিম্ব এবং ইউ যেটা বস্তুর যে আকার সেটা সমান হবে। তো ভি ইকুয়ালস টু ইউ সমান হবে। আর লিনিয়ার অফ ম্যাগনিফিকেশনের মান 1 হবে, ঠিক আছে, কারণ বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার সমান। আর এর যে পাওয়ারটা হবে 0। সমতল দর্পণের পাওয়ার 0, আর ফোকাল লেন্থ হবে অসীম। এটা সমতল দর্পণের বৈশিষ্ট্য। এরপরে আছে অবতল দর্পণ। অবতল দর্পণের যে প্রতিবিম্ব তৈরি করে সেটা বড় প্রতিবিম্ব তৈরি করে, এর জন্য ডাক্তারেরা অবতল দর্পণ ব্যবহার করে, এবং দাড়ি কামানোর যে দর্পণ সেটাও অবতল দর্পণের হয়, ঠিক আছে। তো এর যে লিনিয়ার অফ ম্যাগনিফিকেশন সেটা বড় হবে, 1-এর থেকে বেশি, 1-এর থেকে বড় হবে, ঠিক আছে। আর +-1 হবে, ঠিক আছে। কেন প্লাস? প্লাস হলে সেটা সোজা প্রতিবিম্ব তৈরি করতে পারে, আর সোজা হলে সেটা অসৎ হয়। আর মাইনাস মানে এটা উল্টো প্রতিবিম্ব তৈরি করে, আর উল্টো প্রতিবিম্ব সৎ হয়, ঠিক আছে। এরপরে আসে উত্তল দর্পণ। এই উত্তল দর্পণ সবসময় ছোট প্রতিবিম্ব তৈরি করে, তাই এর যে লিনিয়ার অফ ম্যাগনিফিকেশন 1-এর থেকে কম হবে, আর এটা +1 হবে। +1 কেন? কারণ উত্তল দর্পণ সবসময় সোজা প্রতিবিম্ব তৈরি করে, আর সোজা হলেই পজিটিভ হয়, আর সোজা প্রতিবিম্ব কেমন হয়? অসৎ হয়, ঠিক আছে। তো এইখানে উত্তল দর্পণের যে বৈশিষ্ট্য আর প্রশ্নের যে বৈশিষ্ট্য বলেছে সেটা মিলে যাচ্ছে, তো অপশান ডি এটা হবে সঠিক অ্যান্সার। উত্তল দর্পণ, উত্তল দর্পণে সবসময় ছোট প্রতিবিম্ব তৈরি করে। পরের কোশ্চেন, একটি তৃতীয় শ্রেণীর লিভারে প্রচেষ্টা বা এফোর্ট যাকে বলছে, লোড কোন দিকে সরে? আমরা একটা ফর্মুলা জানি যে অভাব, অর্থাৎ আলম্ব মাঝখানে থাকলে এটা প্রথম শ্রেণীর লিভার, ভার মাঝখানে থাকলে সেটা দ্বিতীয় শ্রেণীর লিভার, আর বল মাঝখানে থাকলে সেটা তৃতীয় শ্রেণীর লিভার। তো এখানে বলেছে তৃতীয় শ্রেণীর লিভার, তো বল আমি মাঝখানে রাখি। বল মাঝখানে রাখলে একদিকে থাকবে আলম্ব এবং আলম্বের বিপরীত দিকে থাকবে ভার। তো বল অর্থাৎ প্রচেষ্টা এখানে বলছে মাঝখানে আছে, এবং লোড কোন দিকে আছে? ভার যেটা একই দিকে আছে, তো অপশান বি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি বস্তু x ইকুয়ালস টু 0 মিটার এই স্থির অবস্থা থেকে শুরু হয় এবং x অক্ষ বরাবর 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধ্রুবক ত্বরণের সাথে চলে। x ইকুয়ালস টু 13.5 মিটার থেকে x ইকুয়ালস টু 54 মিটার পর্যন্ত যাত্রার সময় এর গড় বেগ হলো। এখানে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব যে v স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এখান থেকে আমি জানি যে ইউ এর মান 0 মিটার পার সেকেন্ড এবং এর মান অ্যাক্সেলারেশন 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলেছে।
D1 অর্থাৎ ডিস্টেন্স সেটা 13.5 মিটার এবং D2 এটা বলেছে 54 মিটার। ঠিক আছে, তো এখানে দুটো ডিস্টেন্স আছে, তো এটা দুটো ভেলোসিটি বেরোবে। তো ভি যে 1 তার হোল স্কয়ার মাইনাস u1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 2as এরকম হবে। v1 এর মান বের করব, ইকুয়ালস টু u এর মান 0 হবে কারণ স্থির অবস্থা থেকে এটা চলতে শুরু করছে, 2 এর মান 3 আর s এর মান হচ্ছে এই যে d1 13.5, এটা তিনটে গুণ করব, তো v1 ইকুয়ালস টু রুট ওভার হয়ে যাবে 81, তো v1 এর মান হবে 9 মিটার পার সেকেন্ড। পরে ফের আমরা v2 তার হোল স্কয়ার মাইনাস u2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 2as এটা অ্যাপ্লাই করব। এখানে v2 স্কয়ার মাইনাস u এর মান 0 ইকুয়ালস টু 2 এর মান 3, s এর মান হবে এবার এই যে d2 54 মিটার, v2 তার হোল স্কয়ার এটাকে একবারে যখন রুট ওভার করব, রুট ওভার করলে রুট ওভারের বাইরে নিয়ে আসবো, তো এটা হয়ে যাবে 18 মিটার পার সেকেন্ড। এইবার গড় গতিবেগ বলেছে, আমরা দুটো গতিবেগ জানি, এই একটা গতিবেগ এই একটা গতিবেগ, তো গড় গতিবেগ হবে 18 যোগ 9 ডিভাইডেড বাই 2 27/2, 27/2 এটা ভাগ করব, তো 13.5 মিটার পার সেকেন্ড, অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, গতিশক্তি নিম্নলিখিত কোনটির সমান? তো গতিশক্তি এটা হবে হাফ অফ mv স্কয়ারের সমান, তো এখানে অপশনটা লেখা নেই, তো এটা হবে হাফ mv স্কয়ার, অপশন বি এটা সঠিক অ্যান্সার। ma অর্থাৎ এটা ফোর্সের বা বলের ফর্মুলা, mv তো এটা গতি বেগের ফর্মুলা, আর mgh এটা পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা। ঠিক আছে, পরের কোশ্চেন, দুটি দেহ, দেহ বলতে এখানে বস্তু বলছে, ঠিক আছে, যেটা ইংলিশে হতো বডি, মধ্যে সমান শক্তি সবসময় সমান এবং বিপরীত ধারণাটি নিউটনের আকারে বলা হয়েছে। তো নিউটনের তৃতীয় গতিসূত্র, এখানে আমরা জানি যে কোনো বস্তুর উপর আমরা যদি বল প্রয়োগ করি এই বস্তুটাও সমান এবং বিপরীত বল ক্রিয়া করে, তো এটা তৃতীয় গতিসূত্রের একটা ডেফিনেশন, তো অপশন বি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, মুরের আইন হলো একটি অঙ্গুষ্ঠের নিয়ম যা ইন্টেলের সহ-প্রতিষ্ঠাতা গর্ডন মুর বলেছেন যে একটি চিপে ট্রানজিস্টরের সংখ্যা প্রতি 18 মাসে দ্বিগুণ হয়, অপশন এ এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, যদি আমরা একটি তামার তারের দৈর্ঘ্য দ্বিগুণ করি এবং ক্রস বিভাগীয় মানে ক্রস সেকশনের ক্ষেত্রটিকে ধ্রুবক রাখি তবে এর রোধ ক্ষমতা কত গুণ বৃদ্ধি পাবে? তো এটা একটা ক্রস সেকশন, আমি মনে করি যে এল দৈর্ঘ্য একটা তার, ক্রস সেকশন এটাকে বলছে, এটা এ ধরে নিই, আর এর দৈর্ঘ্যটা দ্বিগুণ করে দেব অর্থাৎ 2l করে দেব, আর ক্রস সেকশন কনস্ট্যান্ট অর্থাৎ সেমই থাকবে, তো এর যে রোধ হবে রো এল বাই এ, আর এর রোধ হবে রো 2l বাই এ। ঠিক আছে, তো এখানে দেখো সব সেম, শুধু এখানে 2 গুণ হয়েছে, তো আমি এর সঙ্গে যদি 2 গুণ করি এই পাশে লেফট সাইডে তাহলে এটা ইকুয়াল হয়, তো এর যে দ্বিতীয় তারের যে রোধ সেটা দ্বিগুণ বৃদ্ধি পাবে, অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, ফোকাল দৈর্ঘ্য এফ বায়ুতে একটি উত্তল আয়না একটি তরলে নিমজ্জিত হয়, তরলের আয়নার ফোকাল দৈর্ঘ্য কত হবে? তো উত্তল আয়না মানে এরকম একটা আয়না আছে, এটাকে যদি আমি সম্পূর্ণ করি তো এইখানে কোথাও সেন্টার অফ কার্ভেচার হবে অর্থাৎ বৃত্তের কেন্দ্র হবে, আর বৃত্তের কেন্দ্রের এবং পোলের মাঝখানে এখানে থাকবে ফোকাল। ঠিক আছে, তো বলছে এই উত্তল আয়নাতে যখন বায়ুতে থাকবে তখন ফোকাল দৈর্ঘ্য এফ, যখন জলে ডোবাবো তখন ফোকাল দৈর্ঘ্য হয়ে যাবে সি, অর্থাৎ অপশন ডি সেন্টার অফ কার্ভেচার এটাই হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, নিচের কোন ভৌত রাশি কাজের হার পরিমাপ করে? অর্থাৎ কাজ করার হারকে আমরা কি বলি? ক্ষমতা, পাওয়ার, রেট অফ ডুইং ওয়ার্ক, তাকে পাওয়ার বলি, অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, 10 ইউনিট লোডে 5 ইউনিটের এফোর্ট প্রয়োগ করা হয়, এফোর্ট এবং লোড দ্বারা ভ্রমণ করা দূরত্ব যথাক্রমে 50 এবং 20 একক, মেশিনের কার্যকারিতা নির্ণয় করো, অর্থাৎ মেশিনের এফিসিয়েন্সি বের করতে বলেছে। এর ফর্মুলা আমরা জানি যে আউটপুট
বাই ইনপুট, আর পার্সেন্টেজে প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ করে দেব। আর ওয়ার্ক ডান এর ফর্মুলা আমরা জানি যে এ পেস কস থিটা, কস থিটা লিখবো না, ফোর্স মাল্টিপ্লাই ডিস্টেন্স, ঠিক আছে। তো ইনপুট ওয়ার্কটা বের করি। ইনপুট এখানে দিচ্ছে দেখো 5 ইউনিট এফোর্ট দিচ্ছে, আর এফোর্টের ফলে সরছে কত 50 ইউনিট গুণ 50, তো এটা হয়ে যাবে 5 × 5 = 25, 250 ইউনিট। আউটপুট ওয়ার্ক হবে, দেখো এটা 10 ইউনিট লোড দিচ্ছে, আর লোডের পরে সরছে কত 20 ইউনিট গুণ 20, তো এটা আউটপুট ওয়ার্ক হবে 200। এখানে ভ্যালুটা রেখে দিই, আউটপুট ওয়ার্ক হবে 200 আর ইনপুট ওয়ার্ক হবে 250 গুণ 100, এই শূন্য কাটো, 4 × 25 = 100, তো 4 × 2 = 8, অর্থাৎ 80% ওই মেশিনের এফিসিয়েন্সি হবে। অপশান এ এটা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি বস্তুর ভর তার ড্যাশের সংখ্যা সূচক পরিমাপ। তো কোনো বস্তুর ভর ওই বস্তুর মধ্যে যতটা পরিমাণ পদার্থ আছে অর্থাৎ মাস আছে সেটার দ্বারাই পরিমাপ করা হয়। তো অপশান সি জড়তা যাকে বলে এটাই সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, জলের ঘনত্বের তুলনায় বরফের ঘনত্ব কম হয়, এর জন্য তো বরফ জলে ভাসে, ঠিক আছে। এটা জলের ঘনত্ব বেশি হবে আর বরফের ঘনত্ব কম হবে, ঠিক আছে। পরের কোশ্চেন, স্থানান্তরিত তাপ শক্তির এসআই একক, মানে তাপের এসআই একক কি হবে? তো অপশান বি জুল, এটাই সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, 152 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াসের সমান। তো আমরা একটা ফর্মুলা জানি যে সেলসিয়াস থেকে ফারেনহাইট বা ফারেনহাইট থেকে সেলসিয়াসে কোনো তাপমাত্রাকে রূপান্তর করা, সেটা হলো C/5 = F - 32 / 9। সি এর মানটা বের করতে হবে, /5 = 152 - 32 / 9। তো C/5 = এটা 0, 2, 1, 120/9। তো C = 5 × 60 অর্থাৎ 600/9, এটা ভাগ করব 66.67, অপশান সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, একটি বল 30 মিটার/সেকেন্ড দ্রুতিতে উল্লম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করা হয়, 4 সেকেন্ড পর এর সরণের মাত্রা হবে ড্যাশ, যেখানে জি এর মান 10 মিটার/সেকেন্ড² বলে দিয়েছে। তো এর একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, ইউটি প্লাস হাফ AT², ঠিক আছে। এখানে ইউ এর মান বলে দিয়েছে 30, সময় বলে দিয়েছে 4 সেকেন্ড, প্লাস হাফ অফ অ্যাক্সেলারেশন যেটা জি হবে, এটা মাইনাস হবে কারণ উপরের দিকে ছুটছি, এটা মাধ্যাকর্ষণের বিপরীতে কাজ করছে, তো -10 গুণ T² মানে 4 × 4, তো এই 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 80, আর 3 × 4 = 12, তো 120 - 80, তো এটা হবে 40 মিটার। অপশান বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, আপনি যখন একটি গাড়ির গতিবেগ দ্বিগুণ করেন তখন এটি থামাতে কত গুণ বেশি দূরত্ব লাগবে? তো যে দূরত্বটা লাগবে এর একটা ফর্মুলা হবে, সেটা হচ্ছে নর্মাল স্টপিং ডিস্টেন্স, ফর্মুলা হচ্ছে v²/2a, ঠিক আছে। এতটা দূরত্বে গিয়ে গাড়িটা থামবে। তো এখানে বেগটা আমি প্রথমে যে বেগটা ধরে নিই যে 1, ঠিক আছে, আর পরের যে বেগটা সেটা আমি ধরে নিই যে দ্বিগুণ করে দিয়েছে বেগ, তাহলে 2 হবে। তো প্রাথমিক যে বেগটা হবে 1/2a, ঠিক আছে। আর পরের যে এটা 1 নম্বর, আর 2 নম্বরের ক্ষেত্রে এটা হবে যে v² অর্থাৎ 2 × 4/2a। এবার এটাও ডিস্টেন্স সমান করে দিই, 1/2a আর 4/2a, এই 2a কাট, তো কত হচ্ছে, এটা 4 গুণ হয়ে যাচ্ছে। তো অর্থাৎ অপশান সি, যদি বেগ দ্বিগুণ করি তাহলে এটা 4 গুণ দূরত্বে গিয়ে থামবে। অপশান সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, একটি হাফ কেজি বল 20 মিটার উচ্চতার একটি ভবনের উপর থেকে পড়ে, বলটি মাটিতে আঘাত করার ঠিক আগে এর গতিশক্তি নির্ণয় করুন, যেখানে জি এর মান 10 মিটার/সেকেন্ড² বলে দিয়েছে। তো এটা একটা 20 মিটার উচ্চতা একটা বল রাখা আছে, ফেলে দিলাম, এটা 20 মিটার, আর এই বলের ওজন 0.5 কেজি। তো গতিশক্তি নির্ণয় করতে বলেছে।
ওপরে যদি কোনো একটা বস্তুকে রাখি তো পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্থিতিশক্তি জমা থাকে। তো স্থিতিশক্তি এখানে হবে mgh, এম কত 0.5, জি এর মান এখানে 10, এইচ এখানে 20, তো দশমিক তুলি এই 10 অর্থাৎ 5 দুগুণে 10 100 জুল। এইবার আমরা কি জানি যে শক্তি না তৈরি করা যায় না ধ্বংস করা যায়, শুধুমাত্র শক্তি এক স্থান থেকে অন্য স্থানে, শক্তি শুধুমাত্র এক অবস্থান থেকে অন্য অবস্থানে রূপান্তর হয় মাত্র। তো এখানে পোটেনশিয়াল এনার্জি থেকে এটা কাইনেটিক এনার্জিতে রূপান্তর হবে। তো এর যে মান হবে কাইনেটিক এনার্জি অপশন ডি 100 জুল, এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 2 সেকেন্ডের জন্য ত্বরণশীল একটি গাড়ির শুধুমাত্র 1 সেকেন্ডের জন্য একটি গাড়ির ত্বরণের দূরত্বের ড্যাশ গুণ অতিক্রম করবে। গাড়িগুলি উভয় ক্ষেত্রেই একই ত্বরণের সাথে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। তো দেখো স্থির অবস্থা থেকে দুটো গাড়ি আছে, একটা 2 সেকেন্ডের জন্য আরেকটা 1 সেকেন্ডের জন্য ত্বরণ বাড়িয়ে দেয়, ঠিক আছে। তাহলে দূরত্বটা কত বাড়বে? তো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, s = ut প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে ইউ এর মান 0 হবে, ইউ এর মান যদি 0 হয় টি এর মানও এখানে 0 হয়ে যাবে, প্লাস হাফ অফ এ, এখানে ত্বরণ দেখো কনস্ট্যান্ট হবে। প্রথম ক্ষেত্রে আমি ধরে নিই এটা এক গুণ সেকেন্ড সময় ছিল, প্রথম ক্ষেত্রে 1 গুণ এটা সময় ছিল, ঠিক আছে। তাই 1 স্কোয়ার মানে একই হবে। তো প্রথম যে s1 এটার মান হবে a/2, পরবর্তী ক্ষেত্রে যে s এর মান হবে, দেখো ইউ এর মান 0, তাহলে প্রথম ক্ষেত্রে 0 হয়ে যাবে, হাফ অফ অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, আর টি এখানে দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ 4 হয়ে যাবে, ঠিক আছে, 2 দুগুণে 4। তো s2 এর মানটা এখানে হয়ে যাবে 2a, ঠিক আছে। তো এটাও দূরত্ব এটাও দূরত্ব, এটা সমান করে দিই, তো a/2 = 2a। তো এই এ কাট অর্থাৎ 1:4 হয়ে যাবে, 2 দুগুণে 4, অর্থাৎ এর যে দূরত্ব সেটা 4 গুণ বেড়ে যাবে। তো অপশান এ এটাই সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, অ্যালুমিনিয়ামের 100 গ্রাম ব্লকে এর তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে কত তাপ স্থানান্তর করা উচিত, যেখানে নির্দিষ্ট তাপ অর্থাৎ স্পেসিফিক হিট 900 জুল পার কেজি কেলভিন বলা আছে। তো এর একটা ফর্মুলা জানি আমরা, যে হিট ট্রান্সফার রেট মাস মাল্টিপ্লাই স্পেসিফিক হিট মাল্টিপ্লাই টেম্পারেচার। তো এখানে মাছ কত 100 গ্রাম, গ্রামটাকে আমরা কেজিতে কনভার্ট করব, তো 1000 দিয়ে ভাগ করে দেব। স্পেসিফিক হিট কত বলেছে 900 জুল পার কেজি কেলভিন গুণ টেম্পারেচার কত 10। তো এখান থেকে দুটো শূন্য, এখান থেকে একটা শূন্য কাটি, তো এটা যে হবে হিট ট্রান্সফার 900 জুল, অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, একটি দ্বিতীয় শ্রেণীর লিভারে প্রচেষ্টা অর্থাৎ এফোর্ট বা বল এবং লোড কোন দিকে চলে? তো দ্বিতীয় শ্রেণীর লিভার আমরা জানি অফ অর্থাৎ ভার মাঝখানে থাকবে, ভার যদি মাঝখানে থাকে তো একদিকে থাকবে আলম্ব এবং আলম্বের বিপরীতে থাকবে বল। তো এখানে বলছে প্রচেষ্টা অর্থাৎ বল এবং লোড ভার এটা কোন দিকে চলবে? তো দেখো দুটো পাশাপাশি আছে, তো একই দিকে চলবে, অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, প্রদত্ত প্রতীকটি একটি বৈদ্যুতিক সার্কিটের কিসের উপস্থাপন করে? তো সঠিক অ্যান্সার হবে অপশন বি বৈদ্যুতিক বাল্ব। পরের কোশ্চেন, বায়ুর পরম প্রতিসরাঙ্ক কত? সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি 1.003। পরের কোশ্চেন, এসআই এককে ভারের একক কি? ভার অর্থাৎ ওয়েট এর হবে নিউটন, অপশন সি এটা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, যথাযথ বিকল্প দিয়ে নিচের শূন্যস্থান পূরণ করো। মাধ্যাকর্ষণ শক্তির সার্বভৌম ধ্রুবকটি হলো ড্যাশ। তো সার্বভৌম অর্থাৎ ক্যাপিটাল জি মান এখানে জানতে চাইছে, অপশন সি 6.67 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটা হবে সঠিক অ্যান্সার। আর স্মল জির মান হবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরের কোশ্চেন, একটি বিন্দুতে অবতল দর্পণে গঠিত আপাতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কি হবে? তো অবতল দর্পণ এটা যদি
এটা পোল। যদি একটা আলোকরশ্মি পোলে আপতন হয় তাহলে প্রতিফলিত হয়ে চলে যাবে। তো এখানে আই এর মান এবং আর এর মান সমান হবে। যদি পোলে না হয়ে প্যারালাল অ্যাক্সিস বরাবর যায় এবং ফোকাস দিয়ে বেরিয়ে যায়, এবং এইখানে যদি আমরা একটা কাল্পনিক রেখা টানি, তাহলে এইখানে যে আই এর মান আর এইখানে যে আর এর মান এটা সমান হবে। তাহলে এটা অবতল দর্পণে 30 ডিগ্রি কোণে আপাতিত হয়েছে, তাহলে প্রতিফলনও 30 ডিগ্রি হবে। অপশন বি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি অনুমানমূলক গ্রহ বিবেচনা করুন যার ভর পৃথিবীর অর্ধেকের সমান এবং ব্যাসার্ধ পৃথিবীর 1/3। পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ যদি জি হয় তাহলে গ্রহে অভিকর্ষজ ত্বরণ কত হবে? তো এখানে আমরা পৃথিবী নিই আর এই পাশে গ্রহ রাখি। এইখানে গ্রহের মাস এবং আর, এইখানে পৃথিবীর মাস এবং আর, আর এইখানে গ্রহের মাস এবং আর নিব। প্রথম ক্ষেত্রে দেখো বলেছে পৃথিবীর যে মাস তার হাফ পৃথিবীর যে মাস তার হাফ হচ্ছে গ্রহের মাস। তো আমি এটাকে 1 ধরে নিই, আর গ্রহের তাহলে হাফ হবে। আর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/3, আমি পৃথিবীর 1 ধরে নিই, তাহলে এটা হয়ে যাবে 1/3। পৃথিবীর যে জি এর মান সেটা হবে তো ক্যাপিটাল জি মাল্টিপ্লাই m1 মাল্টিপ্লাই m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো m2 এখানে অমিট করে দিই আর জি কেও আমরা অমিট করে দেব, ঠিক আছে। তো m1 অর্থাৎ 1/1 তার স্কোয়ার। তো এখানে পৃথিবীর যে জি এর মান সেটা 1ই হবে। আর গ্রহের যে জি এর মান সেটা দেখো এটা হবে m যেটা হাফ আর যেটা 1/3 তার বর্গ, অর্থাৎ 1/2 গুণ 9/1। তো 9/2 অর্থাৎ পৃথিবীর যা জি এর মান হবে ওই গ্রহের হবে 9/2। তো অপশন বি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি বস্তুকে 10 সেমি ফোকাল দৈর্ঘ্যের উত্তল লেন্সের প্রধান অক্ষের ওপর স্থাপন করা হয়। লেন্স থেকে বস্তুর দূরত্ব 30 সেমি হলে প্রতিবিম্বের দূরত্ব কত? তো একটা লেন্স এঁকে নিই, এটা উত্তল লেন্স আর এটা প্রধান অ্যাক্সিস, এটাকে বলা হচ্ছে পি। এইখানে একটা f1 থাকে আর এইখানে 2f1 থাকে, আর এইখানে একটা f2 থাকে আর একটা 2f2 থাকে, ঠিক আছে। এখান থেকে আমরা দুটো জিনিস জানি, যে আমরা লেন্সে দুটো ট্রিক্স জানি। একটা হলো যদি কোনো বস্তুকে 2f বা সেন্টারে রাখি তাহলে সেটা সমান আকারের প্রতিবিম্ব তৈরি করে, অর্থাৎ 2f এর বাঁদিকে রাখলে প্রতিবিম্ব ছোট তৈরি করবে এবং 2f এর ডান দিকে রাখলে প্রতিবিম্ব বড় তৈরি করবে। f এর বাঁদিকে রাখলে প্রতিবিম্ব উল্টো তৈরি করবে এবং f এর ডান দিকে রাখলে প্রতিবিম্ব সোজা তৈরি করবে। f এর ডান দিকে রাখলে প্রতিবিম্ব সোজা তৈরি করবে, ঠিক আছে। তো এইখানে f এর দূরত্ব বলেছে 10, অর্থাৎ তাহলে 2f এর দূরত্ব হবে 20 এবং বস্তুটাকে রাখা হয়েছে 30 সেমি, অর্থাৎ 2f এরও পেছনে এইখানে রাখা হয়েছে। এইখানে যদি কোনো বস্তুকে রাখা হয় তাহলে এরকম, এইখানে যদি কোনো বস্তুকে রাখা হয় প্যারালাল অ্যাক্সিস বরাবর একটা রশ্মি গিয়ে, আর উত্তল লেন্স কি হবে কনভার্জিং লেন্স বলা হয়, কারণ এ লাইটটাকে কনভার্জ করে, একটা বিন্দুতে গিয়ে মিলিত করে, এর জন্য এটাকে কনভার্জেন্স বলা হয়। তো এইখানে কোথাও মিলিত হবে। আরেকটা যদি রশ্মি আমি টানি সেটা আরেকটা রশ্মি যদি টানি সেটা পোলের মধ্যে দিয়ে গিয়ে এরকম সোজা চলে আসবে, ঠিক আছে। তো যেখানে মিটিং পয়েন্ট হবে সেটাই হবে প্রতিবিম্ব তৈরি করবে। তো এইখানে কোথাও একটা প্রতিবিম্ব তৈরি করবে। এটাকে এবার ম্যাথামেটিক্যালি করি, ঠিক আছে। ইউ এর মান বলেছে, ইউ এর মান -30 নেব, এফ এর মান হবে +10, ভি এর মান এখানে বের করতে বলেছে। লেন্সের ফর্মুলা আমরা জানি যে 1/f = 1/v - 1/u। 1/10 = ভি এর মান বের করতে হবে, আর মাইনাস এটা হবে -30। তো 1/10 এটা মাইনাস মাইনাসে এই পাশে প্লাস হয়ে গিয়ে ফের এখানে মাইনাস হবে। তো 1/30 = 1/v। তো এলসিএম এখানে আসবে 30, এলসিএম 30 অর্থাৎ 3 - 1
তো 1/v, তো এখানে থাকবে 2, 2 দিয়ে এটা কাটলে 15 হয়, অর্থাৎ v এর মান হবে +15, v এর মান হবে +15। প্লাস কেন? কারণ প্রতিবিম্ব ডান সাইডে তৈরি করছে, এর জন্য +15 হচ্ছে। তো সঠিক অ্যান্সার অপশন বি। পরের কোশ্চেন, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ কারণে ত্বরণের মান কত? তো সঠিক অ্যান্সারটা হবে অপশন বি, 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। পরের কোশ্চেন, সঠিক উত্তরের সাথে নিম্নলিখিত সারণীটি মেলান। এটা হবে মেলান। 1 নম্বর বলছে ওয়াট, ওয়াটের সাথে দেখো ওয়াট হবে নিউটন মিটার, অপশন এ এটা হবে সঠিক। কিলোওয়াট, কিলোওয়াট 1000 ওয়াটের সমান, তো দুইটা হবে সি এর সঙ্গে। 3 কিলোওয়াট ঘন্টা, এটা হবে 3.6, 10 তার পাওয়ারে 6 জুল, তো বি। এবং 4-এর সঙ্গে অর্থাৎ 1 অশ্ব শক্তি 746 ওয়াট, এটা হবে ডি এর সঙ্গে মিশবে। তো 1-এর এ, 2-এর সি, 3-এর বি এবং 4-এর ডি, অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, একটি গোলাকার আয়নার প্রতিফলিত পৃষ্ঠের কেন্দ্র একটি বিন্দু যাকে ড্যাশ বলা হয়। তো গোলাকার আয়না সেটা অবতল হতে পারে এবং সেটা উত্তল হতে পারে, ঠিক আছে। তো যদি উত্তল হয় তো এটা পুরো গোলীয় করে দিই, এর সেন্টার হবে সেন্টার অফ কার্ভেচার, এইখানে থাকবে ফোকাল, ঠিক আছে। আর এই যে প্যারালাল অ্যাক্সিসের মিড পয়েন্টটা, এটাকে বলা হচ্ছে পোল। এই মিড পয়েন্টটাকে বলা হচ্ছে পোল বা মেরু, অপশন এ এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, পৃথিবীর চারপাশে 40,000 কিমি ব্যাসার্ধের একটি কক্ষপথে একটি স্যাটেলাইট চলে গেলে মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা সম্পন্ন কাজ গণনা করুন। তো পৃথিবী পৃষ্ঠের অনেক বাইরে অর্থাৎ 40,000 কিমি উচ্চতায় যে কোনো কাজ করবে না, অর্থাৎ এর যে কাজটা হবে সেটা 0 জুল হবে, অপশন ডি এটা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, আয়না থেকে 60 সেমি দূরত্বে একটি বাস্তব চিত্র পেতে 1.2 সেমি উচ্চতার একটি বস্তুকে 20 সেমি ফোকাল দৈর্ঘ্যের একটি অবতল আয়নার সামনে 30 সেমি রাখা হয়। প্রতিবিম্বটির উচ্চতা কত? আমরা একটা ফর্মুলা জানি, লিনিয়ার অফ ম্যাগনিফিকেশন, যে প্রতিবিম্বের আকার ডিভাইডেড বাই বস্তুর আকার, ঠিক আছে। এখানে বলে দিয়েছে প্রতিবিম্বের দূরত্ব 60 সেমি এবং বস্তুর দূরত্ব 30 সেমি। আর একটা ফর্মুলা জানি যে প্রতিবিম্বের আকার ডিভাইডেড বাই বস্তুর আকার। এখানে প্রতিবিম্বের আকারটা বের করতে বলেছে, ডিভাইডেড বাই বস্তুর আকার এখানে বলে দিয়েছে 1.2। তো এটাকে ক্যালকুলেশন করলে 0 0 কাট 3 দুগুণি 6, অর্থাৎ কে এর যে মানটা হবে 2 দুগুণি 4 আর 2.4 সেমি, 2.4 সেমি। আর এটা হবে মাইনাসে। কেন মাইনাস হবে? দেখো এটাকে আমরা, এটা হবে মাইনাসে। কেন মাইনাস হবে চলো ছবিতে দেখে নিই। ফার্স্ট দেখতে পাবেন এটা বলেছে অবতল দর্পণ, তো এখানে অবতল দর্পণের ছবি এঁকে নিই। অবতল দর্পণ, এইখানে পোল, এইখানে থাকবে ফোকাস, এইখানে থাকবে সেন্টার অফ কার্ভেচার। ফোকাল দৈর্ঘ্য এখানে 20 সেমি বলে দিয়েছে। ফোকাল দৈর্ঘ্য যদি 20 সেমি হয়, সেন্টার অফ কার্ভেচারের যে দূরত্ব সেটা 40 সেমি হবে। আর বস্তুটাকে রাখা হয়েছে দেখো বলছে 30 সেমিতে রাখা হয়েছে বস্তুটাকে। তো অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাল দৈর্ঘ্যের এইখানে কোথাও বস্তুটাকে রাখা হয়েছে 30 সেমিতে। সেন্টার অফ কার্ভেচারের যদি ডান দিকে থাকে আমরা কি বলেছি, প্রতিবিম্ব বড় তৈরি করবে। তো প্রতিবিম্ব বড় তৈরি করলো, এখানে মিশলো, মিশে প্রতিফলিত হয়ে এটা ফোকাস এর মধ্যে দিয়ে এরকম চলে আসবে, ঠিক আছে। আরেকটা ফোকাসের মধ্যে দিয়ে গিয়ে এইভাবে প্রতিফলিত হয়ে এরকম কোথাও একটা জায়গায় মিশবে। তো এইখানে সেন্টার অফ কার্ভেচারের পেছনে কোথাও এটা প্রতিবিম্ব তৈরি করবে, ঠিক আছে। যদি এটাকে ম্যাথামেটিক্যালে করি, দেখো প্রায় এটাকে যদি ম্যাথামেটিক্যাল করি তাহলে 60 সেমি দূরত্বে প্রতিবিম্বটা তৈরি করবে, ঠিক আছে। তো সেন্টার অফ কার্ভেচারের পেছনেই তৈরি করবে। আর প্রতিবিম্বটা যে তৈরি করবে সেটা উল্টো প্রতিবিম্ব তৈরি করবে, এর জন্য মাইনাস হবে, এটা বুঝতে হবে। তো অপশন বি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, সঠিক উত্তরের সাথে নিম্নলিখিতটি মেলান। প্রথমে বলেছে কাজ, তো কাজের যে এসআই একক, কাজের এসআই একক জুল,
তো একের সঙ্গে ডি এর মিল হবে। 2 ব্যাটারি রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়, তো 2 এর সঙ্গে এ। 3 শক্তির এসআই একক কিলোওয়াট ঘন্টা, অপশান সি। এবং 4 নম্বর মাইক্রোফোন শব্দ শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে, তো বি। তো 1 এর ডি, 2 এর এ, 3 এর সি এবং 4 এর বি, অপশান এ এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, একটি বাস্তব চিত্র পেতে 20 সেমি ফোকাল দৈর্ঘ্যের একটি অবতল আয়নার সামনে একটি বস্তুকে 30 সেমি দূরে রাখা হয়, আয়না থেকে ছবির দূরত্ব কত? এর আগের যে আমরা অঙ্কটা করলাম এটা ডেটা এবং সব কিছু সেম। ওখানে চাইছিল যে প্রতিবিম্বের আকার কত, আর এখানে চাইছে ছবির দূরত্ব কত। তো যেহেতু বের করে দিয়েছিলাম যে 60 সেমি, এটাকে ম্যাথামেটিক্যালি করে দিই, ঠিক আছে। আমরা ফর্মুলা জানি যে 1/f ইকুয়ালস টু, এটা আয়না বলেছে তো এটা হবে 1/v প্লাস 1/u। এখানে এফ এর যে মানটা হবে 20 ইউ এর মান হবে এখানে হবে 30 -30, ঠিক আছে। আর দর্পণ যেহেতু, তাহলে ফোকাল লেন্থ এখানে হবে -20, আর ভি এর মানটা এখানে বের করতে বলেছে। তো 1/f, এফ হচ্ছে -20 ইকুয়ালস টু ভি এর মান বের করতে বলেছে, প্লাস ওয়াই এর মান, ইউ এর মান এখানে -30। তো -20 আর এটা প্লাসে মাইনাসে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে 1/30 ইকুয়ালস টু 1/v। তো 20 এবং 30 এর এলসিএম এখানে হয়ে যাবে 60। তো এটা হবে -3 আর এখানে হবে -2, তো 1/v। তো এটা +2, তো 1/60 আর মাইনাস থাকবে কারণ বড়টার আগে মাইনাস আছে, তো 1/v। তো ভি এর মানটা হবে -60। দেখেছো আগের যে আমরা অঙ্কটা করলাম সেখানে বলে দিয়েছিল যে প্রতিবিম্বের যে আকারটা কেমন হবে, সেটা -2.4 করেছিলাম, 60 সেমি দূরে তৈরি করছিল। এইখানে সেই মানটা যে 60 সেমি বেরিয়ে গেল, আর মাইনাস থাকার কারণে এটা যে প্রতিবিম্ব তৈরি করছে সেটা দর্পণের বাঁ দিকে তৈরি করছে এর জন্য। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান এ। পরের কোশ্চেন, একটি গতিতে চলমান একটি ট্রেন 50 সেকেন্ডে 338 মিটার অতিক্রম করে, তোর গতি কত? তো স্পিড ইকুয়ালস টু আমরা জানি ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? 338 টাইম 50 সেকেন্ড, সরাসরি ভাগ করে দেবো। তো এটা সঠিক অ্যান্সারটা হবে 6.76 মিটার পার সেকেন্ড, অপশান সি এটা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 15 কেজি ভরের একটি বস্তু 4 মিটার পার সেকেন্ড অভিন্ন বেগে নিয়ে চলে, বস্তুর আবিষ্ট গতিশক্তি কত? গতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জি, এর ফর্মুলা আমরা জানি হাফ অফ mv²। হাফ অফ এম কত? 15 কেজি, ভি কত? 4 × 4, 2 × 4, 4 × 8 এবং 8 × 15 120, তো 120 জুল, অপশান ডি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি শব্দ তরঙ্গের ফ্রিকোয়েন্সি 3.5 কিলো হার্জ এবং তরঙ্গদৈর্ঘ্য 0.1 মিটার 700 মিটার অতিক্রম করতে কতক্ষণ লাগবে? ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে 3.5 কিলো হার্জ, ঠিক আছে। তরঙ্গদৈর্ঘ্য অর্থাৎ ল্যামডার মান বলে দিয়েছে 0.1 মিটার। ভেলোসিটিটা বের করে নিই। তো ভেলোসিটি ইকুয়ালস টু আমরা জানি এন ল্যামডা, অর্থাৎ নাম্বার অফ ফ্রিকোয়েন্সি 3.5, এটা কিলো হার্জে আছে, 1000 দিয়ে গুণ করে হার্জে নিয়ে আসি, গুণ তরঙ্গদৈর্ঘ্য 0.1, এখান থেকে দশমিক তুলি, এটা দশমিক তুলি, এই দুটো শূন্য এখানে কেটে দিই, তো এটা হবে 350 মিটার পার সেকেন্ড। সময় বের করতে বলেছে, তো আমরা জানি যে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 700 মিটার আর স্পিড 350, 0 0 কাটো, 35 × 70, তো 2 সেকেন্ড, অপশান বি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি সম্ভাব্য শক্তি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি গতিশক্তির যোগফল হিসেবে পরিচিত? তো আমরা জানি যে মেকানিক্যাল এনার্জি অর্থাৎ যান্ত্রিক শক্তি পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির যোগফল, তো অপশান বি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, স্থানচ্যুতির পরিবর্তনের হারকে কি বলা হয়? বেগ, ভেলোসিটি, অপশান এ এটা হবে সঠিক অ্যান্সার। একটি উত্তল লেন্সের ফোকাল দৈর্ঘ্য 50 সেমি, ক্ষমতা গণনা করো।
তো আমরা পাওয়ার ইকুয়ালস টু জানি 1/f। এফটাকে রাখতে হবে মিটারে, এখানে আছে সেমিতে। তো মিটারে যখন কনভার্ট করব 100 দিয়ে ভাগ করে, তো এটা হয়ে যাবে এত মিটার। তো P ইকুয়ালস টু 1/50/100, 100টা উপরে চলে আসবে, একটা শূন্য একটা শূন্য কাটো, 5 দুগুণী 10, অর্থাৎ 2 ডায়াপ্টার, অপশান সি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, নোঙর করা একটি নৌকা ঢেউ দ্বারা দুলছে, যার পরপর ক্রেস্টগুলি 100 মিটার দূরে। চলমান ক্রেস্টের তরঙ্গ বেগ 25 মিটার পার সেকেন্ড হলে নৌকার দোলনের কম্পাঙ্ক কত? দেখো, ক্রেস্ট কাকে বলছে সেটাকে জেনে নিই। তো এইটা ঢেউ, এই ঢেউয়ের এটা যদি আমরা একটা কাল্পনিক রেখা টানি, ঢেউয়ের ওপরের যে পাটটাকা, ঢেউয়ের ওপরের যে পাটটা এবং ঢেউয়ের নিচের যে পাটটা, এটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। ওপরের পাটটাকে বলা হচ্ছে ক্রেস্ট, CREST, আর নিচের পাটটাকে বলা হচ্ছে ট্রফ, TROUGH, ট্রফ। ঠিক আছে, তো এখানে পরপর দুটো ট্রাফ, অর্থাৎ এই যে একটা ট্রাফ এবং এই যে ট্রাফ, এই ট্রাফের দূরত্ব বলে দিয়েছে 100 মিটার। ঠিক আছে, আর ফ্রিকোয়েন্সি অর্থাৎ এই যে যতবার এটা যে তরঙ্গটা যাচ্ছে সেটা হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, প্রত্যেক সেকেন্ডে 25 মিটার যাচ্ছে। ঠিক আছে, তো বেগটা এখানে বলে দিয়েছে 25 মিটার পার সেকেন্ড এবং ল্যামডা অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে 100 মিটার। তাহলে নাম্বার অফ ফ্রিকোয়েন্সিটা বের করে নিই। তো আমরা জানি ভি ইকুয়ালস টু এন ল্যামডা, ভি এখানে 25, নাম্বার অফ ফ্রিকোয়েন্সি বের করতে হবে, ল্যামডা 100 মিটার, তো 4×25 100, এখানে 1/4 হচ্ছে এন এর মান, 1/4 মানে এটা 0.25 হার্জ, অপশান বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, নিচের কোনটি বিদ্যুতের কুপরিবাহী? অপশান এ বলছে মাইকা এবং কোয়ার্টজ, ধাতু এবং রাবার, সি বলছে ধাতু এবং মাইকা। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান এ, শুধুমাত্র এই এটা যেটা মাইকা এবং কোয়ার্টজ এটা কুপরিবাহী, ধাতু এটা সুপরিবাহী। তো পরের যে দুটো আছে সেটা কাট হয়ে যাবে। যদি একটি বল 40 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে 6 সেকেন্ড পর এর সরণের মাত্রা হবে কত? তো উপরের দিকে নিক্ষেপ করব, অর্থাৎ এখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই হবে S ইকুয়ালস টু UT প্লাস হাফ AT স্কোয়ার। ঠিক আছে, প্রাথমিক যে বেগ সেটা হবে 40 সময় 6 প্লাস হাফ অফ অ্যাক্সেলারেশন, এখানে বলে দিয়েছে জি এর মান 10 মিটার পার সেকেন্ড। আর এইখানে একটা জিনিস মনে রাখবে, উপরের দিকে যদি কোনো বস্তু ছুড়ে দিই তাহলে মাধ্যাকর্ষণের বিপরীতে কাজ করছে, অর্থাৎ এইখানে যে জি এর মানটা হবে -10 হয়ে যাবে, আর টি স্কোয়ার অর্থাৎ 6×6। তো এটা 3 দুগুণী 6, 3 6 18, তো এটা হবে -180, আর এটা 4 6 24, 240 বিয়োগ 180, তো এটা হবে 60 মিটার। তো অপশান সি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি তারে 10 সেকেন্ড ধরে স্থিরভাবে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, এই সময়ের ব্যবধানের তারের মধ্যে দিয়ে যাওয়া মোট আধানের পরিমাণ কত? তো কোলম্ব ইকুয়ালস টু আমরা জানি যে অ্যাম্পিয়ার সেকেন্ড, অ্যাম্পস কত 0.2 টাইম 10 দশমিক তোলো, এই 10 কাট, তো 2 কুলম্ব, অপশান ডি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি 50 গ্রাম তামার ব্লক 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করা হয়, ব্লকে কত তাপ স্থানান্তরিত হয়? তামার নির্দিষ্ট তাপ 386 জুল পার কেজি কেলভিন। তো আমরা এর আগে একটা এই ধরনের অঙ্ক করেছি, হিট ট্রান্সফার, যে মাস মাল্টিপ্লাই স্পেসিফিক হিট মাল্টিপ্লাই টেম্পারেচার ডিফারেন্স। মাস হবে এখানে 50 গ্রাম, গ্রাম আছে 100 দিয়ে ভাগ করে, 1000 দিয়ে ভাগ করে এটাকে কেজিতে নিয়ে আসি, গুণ স্পেসিফিক হিট 386, আর গুণ টেম্পারেচার ডিফারেন্স হবে 60, 60 আছে সর্বোচ্চ আর সর্বনিম্ন 20, অর্থাৎ 40 ডিগ্রি, তো গুণ 40। এই 0 0 কাট, এইখান থেকে এই 0 কাট, 5 দুগুণী 10, 2 4 দুগুণী 8, 6 দুগুণী 12, 1 8 দুগুণী 16 17, 1 3 দুগুণী 6 আর 1 7, 772 জুল, অপশান বি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন,
তৃতীয় শ্রেণীর লিভার সম্পর্কিত কোন বিবৃতিটি সত্য? তো এখানে দেখো তৃতীয় শ্রেণীর লিভার অর্থাৎ অভাব, তো বল থাকবে মাঝখানে, বল মাঝখানে থাকলে একদিকে থাকবে আলম্ব এবং বিপরীত দিকে থাকবে ভার। তো এখানে প্রথম যে অপশন বলছে আলম্ব, লোড এবং প্রচেষ্টা, লোড বলছে ভার, ঠিক আছে, আর প্রচেষ্টা বলছে বল। না, আলম্ব মধ্যে থাকবে না, বল থাকবে মাঝখানে, তো অপশন এ এটা ভুল। অপশন বি বলছে প্রচেষ্টা অর্থাৎ বল লোড এবং আলম্বের মাঝখানে থাকবে, তো লোড এবং আলম্বের মাঝখানে আছে, তো অপশন বি এটা সঠিক অ্যান্সার। তো আমি সঠিক অ্যান্সার পেয়ে গেছি, আর দুটো অপশন অটোমেটিক কেটে যায়। পরের কোশ্চেন, একটি বস্তু ধ্রুবক ত্বরণ সহ স্থির অবস্থা থেকে সরতে শুরু করে, এর বেগ কিরূপ হবে? তো দেখো একটি ধ্রুবক ত্বরণ সহ অর্থাৎ অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট আছে, অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট আছে, প্রাথমিক বেগ 0 বলে দিয়েছে, ফাইনাল বেগটা কি হবে, ঠিক আছে, সময়, এখানে সময়ের সাথে ফাইনাল বেগটা কি হবে। দেখো যেহেতু অ্যাক্সেলারেশন অর্থাৎ ত্বরণ কনস্ট্যান্ট, প্রাথমিক বেগ 0, অর্থাৎ আমি যদি সময় বাড়াই তাহলে বেগ বাড়বে, সময় কমাই বেগ কমবে, তো সঠিক অ্যান্সারটা হবে অপশন বি, সময়ের সাথে সরাসরি সমানুপাতিক হবে। পরের কোশ্চেন, একজন ব্যক্তির প্রকৃত ওজন কি দ্বারা নির্ধারিত হয়? তো প্রকৃত ওজন সেটা ভর এবং অভিকর্ষজ ত্বরণ দ্বারা নির্ধারিত হয়। আর যে ওয়েট, এর ফর্মুলাটা আমরা কি জানি, মাস মাল্টিপ্লাই জি। তো ভর এবং অভিকর্ষজ ত্বরণ এই দুটোর উপর কোনো ব্যক্তির বা বস্তুর ওজন নির্ধারিত হয়, ঠিক আছে, অপশন ডি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, পৃথিবীতে কোনো বস্তুর ভর 100 কেজি হলে চাঁদে তার ভর কত হবে? তো ভর অর্থাৎ মাস সব ক্ষেত্রে কনস্ট্যান্ট হয়, মাসের কোনো পরিবর্তন হয় না, তো অপশন বি 100 কেজি এটা হবে সঠিক অ্যান্সার। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি, থ্যাংক ইউ।